আসসালামু আলাইকুম। টেক এইচআর গ্যাদারিং এর আজকের এই প্যানেল ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির সিদ্দিকী। আমি বর্তমানে সিক্স সেন্সের সিইও হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের সাথে খুবই একটা ওয়াইড প্যানেল আছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন টেক ইন্ডাস্ট্রির এইচআর চলে আসছেন আপনাদের সাথে তাদের বিভিন্ন অপিনিয়ন শেয়ার করার জন্য। তো শুরুতেই আমি আমাদের প্যানেলে যারা উপস্থিত আছেন তাদের সবার সাথে আপনাদের পরিচয় করে দিই। শুরুতে আমাদের সাথে তুষার ভাই উপস্থিত আছেন। তুষার ভাইয়া স্কোয়ারে এইচআর হিসেবে কর্মরত আছেন এখন। এরপর আমাদের সাথে তাসনিম আপু আছেন। তাসনিম আপু আমাদের এই সিক্স সেন্সি এইচআর হিসেবে কাজ করছেন। এরপর আমাদের সাথে আরিফ ভাইয়া আছেন। আরিফ ভাইয়া স্যামসাং আর&ডিতে এইচআর হিসেবে কাজ করছেন। এবং সর্বশেষে আমাদের সাথে জাওয়াদ ভাই আছেন। তো জাওয়াদ ভাই হচ্ছে সেফ আলোতে এইচআর হিসেবে কাজ করছেন। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যারা আছি আমরা সবাই হচ্ছে যে অফিসে কাজ করছে সেখানে টেক টিমটা দেখতেছি, রাইট? মোরলেস সবাই টেক টিমটা দেখতেছি। তো আমাদের যে আজকের গ্যাদারিং এর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন তুষার ভাই। তো তুষার ভাই, আপনার কাছে আমি সর্বপ্রথম প্রশ্নটা করব যে এইচআরদের তো অনেক কমিউনিটি থাকে, অনেক গ্যাদারিং হয়, কেন এই টেক এইচআরদেরকে আলাদা করে একটা এই ধরনের প্যানেল ডিসকাশন করার মতো প্রোগ্রাম কোঅর্ডিনেটর হওয়ার ইচ্ছা পোষণ করছেন আপনি, কারণ কি? ওকে, সো আমি যদি একটু শুরু করি যে আমি মোর দ্যান 10 ইয়ার্স আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। লাস্ট 4 ইয়ার্স থেকে প্যারালালি টেক ইন্ডাস্ট্রিতেও কাজ করছি এইচআর নিয়ে আর কি। তো আমি টেকে এইচআর নিয়ে কাজ শুরু করার পরে দেখলাম যে যেখানে আমরা ফার্মাতে কাজ করি আমাদের একটা কমিউনিটি আছে, আমরা সবাইকে চিনি এইচআরে। সো এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক হেল্প করে যে কোনো ডিসিশন নিতে, যে কোনো বার্নিং ইস্যু নিয়ে কাজ করতে। এটা আপনার এফএমসিতে শেখানো আছে, এটা হচ্ছে আরএনজিতে শেখানো আছে। তো টেকে কাজ করার পর আমি দেখলাম যে এখানে কোনো কমিউনিটি নাই। এখানে আসলে আমরা তেমন কাউকে চিনি না অন্য টেক ইন্ডাস্ট্রি বা অন্য টেক কোম্পানিতে যারা এইচআরে কাজ করছে। সো আমার মনে হচ্ছে যে একটা কমিউনিটি থাকলে এটা আসলে অ্যাজ এ কমিউনিটি পুরো ইন্ডাস্ট্রিকে এটা হেল্প করে। আমাদের মধ্যে যদি কোলাবোরেশন থাকে, আমরা ইচ আদার থেকে আমরা শিখতে পারি এবং টেকের যে কোনো বার্নিং ইস্যু নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে ভয়েস রেজ করতে পারি। এবং টেক ইন্ডাস্ট্রি অনেক, যেহেতু আমাদের একটা অ্যামাচুর ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এটা গ্রো করছে, সো এই ইন্ডাস্ট্রিটা এখন অনেক কিছু করার আছে ইন্ডাস্ট্রিতে। সো এই কোলাবোরেশনটা বা এই কমিউনিটি যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে সবাই একসাথে আসতে পারি এবং সবাই এটাতে বেনিফিট নিতে পারি। সো এই থট থেকে আসলে আমার মাথায় আসে যে সব ইন্ডাস্ট্রিতে আছে, হোয়াই নট ইন টেক। সো এইটা মাথা থেকে আমি ভাবলাম যে একটা কমিউনিটি হোক আমাদের টেক এইচআরদের মধ্যে। এটাই আসলে আমার মেইন অবজেক্টিভ ছিল যে আসলে এই ধরনের প্রোগ্রাম করার পিছনে। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমরা আশা করতেছি যে মানে এই প্যানেল ডিসকাশনটা আমরা কন্টিনিউ করব এবং সেখানে আমরা আরো যারা অন্যান্য টেক ফার্মে কাজ করতেছেন এইচআর হিসেবে ওনাদের কথা শুনবো, ওনাদের সাজেশন শুনবো এবং আলটিমেটলি এই সাজেশনগুলো থেকে দুই ধরনের মানুষ এবং তিন ধরনের মানুষ আসলে উপকৃত হবে। এক হচ্ছে যারা অলরেডি টেক এইচআর হিসেবে কাজ করতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। দুই হচ্ছে যারা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার বা টেক কোম্পানিতে কাজ করতেছেন, যারা অ্যাকচুয়ালি আমরা যাদেরকে সার্ভ করতেছি তারা। আর তিন হচ্ছে যারা ফিউচারে এইচআরে আসতে চান, তারা যদি জানেন যে না আমি টেকে কাজ করতে চাই, হ্যাঁ, তাহলে তারা শুরু থেকে কি করতে পারবে, নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারবে এবং তাদের সেই হায়ারিং প্রসেস গুলো আরো সুন্দর হবে। সো হায়ারিং এর কথা যেহেতু চলে আসলো, আমি একটু তাসনিম আপুর কাছে চলে যাই যে অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে টেকে হায়ারিং এর একটা বড় ডিফারেন্স আছে। কেমন? সাধারণত ধরেন আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হায়ারিং এর ক্ষেত্রে দেখি কি করে যে একজন যিনি এইচআর তিনি পুরোপুরি হায়ারিং প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারেন, বিকজ সেট অফ রুলস থাকে, সেট অফ স্কিলস থাকে, সেট অফ সার্টিফিকেশনস থাকে, সেগুলোর উপর বেস করে হায়ার করে ফেলা যায়। কিন্তু টেকে ফর এক্সাম্পল একজন ব্যাকএন্ড ডেভেলপার হায়ার করতে গেলে একজন যিনি এইচআর থেকে পড়াশোনা করে আসছেন উনি সেট অফ স্কিলে টিক চিহ্ন দিয়ে হায়ার করে ফেলার জিনিসটা কমপ্লিট করতে পারেন না। সো আমরা সবসময় দেখি এখানে কি করতে হয়, ইঞ্জিনিয়ারদেরকে বা টিম লিডদেরকে বা টেক লিডদেরকে ইনক্লুড করতে হয়। তো এই প্রসেসটা কিছু টিম লিড পছন্দ করেন, কিছু টিম লিড অপছন্দ করেন, কিছু এইচআর পছন্দ করে, কিছু এইচআর অপছন্দ করে, বাট ইটস হ্যাপেনিং রাইট নাও, না, উই ক্যান নট ইগনোর ইট। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন এবং এটাকে আসলে আরো ফ্রুটফুল কিভাবে করে তোলা যায় ফ্রম বোথ এইচআর পার্সপেক্টিভ এবং ফ্রম ডেভেলপার পার্সপেক্টিভ? সো অবশ্যই দেখা যায় যে টেক লিডদের কাছ থেকে ব্যাক এন্ড ফোর্থ অনেক কোঅর্ডিনেশন করতে হয়, ফ্রম জব রাইট আপ যেটা আমরা সার্কুলার বলছি, বা দেখা যাচ্ছে যে স্ক্রিনিং কিওয়ার্ড গুলো, তারপরে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকে এবং ফাইনালি আমাদের ইন্টারভিউ কোঅর্ডিনেশন থাকে। সো ব্যাক এন্ড ফোর্থ অবভিয়াসলি করতে হয়। সো আমরা দেখা যায় প্রিপারেশনটা অলওয়েজ এইচআর থেকে স্টার্ট করি, বাট ক্রস ফাংশনাল আমরা দেখা যায় টেকের কাছ থেকে, ডিপার্টমেন্টের কাছ থেকে ব্যাক এন্ড ফোর্থ হ্যাঁ না নেই যে আচ্ছা এটা ঠিক হচ্ছে নাকি, দেন আলটিমেটলি উই ডু দ্য ওয়েটিং ফ্রম সিটিও।
এটা দেখা যায় আমরা ইয়ারলি একবার করে রিভিউ করি, বা ল্যাঙ্গুয়েজে যদি কোনো চেঞ্জ থাকে যে না আমরা Node.js এ কাজ করছিলাম, দের ইজ অ্যানাদার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটাতে আমাদের এখন কাজ করতে হবে, তখন আমরা নতুনভাবে এটাকে আবার করি। অ্যান্ড অবভিয়াসলি বলবো যে এইচআর টিমকে ফুললি ডিপেন্ডেন্ট হলে হবে না টেক ডিপার্টমেন্টের কাছে। এখানে আমরা যে কাজটা করি, আমাদের এইচআর ডিপার্টমেন্টে যখন কেউ নতুন আসে, আমরা ইন্টারভিউ কোঅর্ডিনেশনের সময় তাকে সাইলেন্টলি 50 to 100 ইন্টারভিউ অবজার্ভ করে, দেন হচ্ছে আমরা তাকে যে কোনো একটা টেকনিক্যাল এক্সপার্টের সাথে এইচআরকে বসাই যেন সে ইন্টারভিউগুলো নিতে পারে। সো এইভাবে দেখা যায় 500,000 ইন্টারভিউয়ের পর একজন আসলে বুঝেই যায় যে ফ্রন্ট এন্ডের একজন মিড লেভেলের এই কোশ্চেনটা করলে আনসারটা কি ব্যাক আসবে। সো দিস ইজ প্রিটি মাচ দ্য প্রসেস। এটা করতে করতে আমার মনে হয় এইচআরও অনেক টেক কি বলবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল সবই শিখে ফেলতে হয়, না হলে এটা আসলে করা পসিবল না। রাইট রাইট, আসলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমি দেখছি যে আসলে সবসময় যদি মানে টিম লিডদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেমন ধরেন এমন যদি হয় যে এইচআর যিনি কাজ করতেছেন তিনি শুধুমাত্র কোঅর্ডিনেশন করতেছেন, হায়ারিং ডিসিশন 100% লিডের উপর দিয়ে দিচ্ছে, তখন এটা আসলে লিডের উপর অনেক বড় বার্ডেন চলে আসে। বিকজ এটা অ্যাকচুয়ালি এইচআর এর কাজ। আপনি ওনার কাছ থেকে একটা ডিসিশন নিতে পারেন, কিন্তু আলটিমেটলি তো কলটা তো আপনাদেরকেই নিতে হবে। সো অবশ্যই এটা আমার মনে হয় যে এইচআরদের এই প্র্যাকটিসটার মধ্যে ঢোকা উচিত। তো এই প্র্যাকটিস থেকে চলে আসি আমি আরিফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন নিয়ে, যে তুষার ভাই শুরুতে বললেন যে টেক ইন্ডাস্ট্রিতে একটা কমিউনিটি করার পক্ষ থেকেই আমাদের এই প্রোগ্রামটাতে আসা। তো ভাইয়া, আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, আপনি মোটা দাগে আমাকে যদি বলতে হয় যে নর্মাল মানে এইচআর এবং টেক এইচআর এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স দেখেন? কারণ অনেকে বলবে তো এইচআর তো এইচআরই, আপনি টেকে কাজ করেন আর নন টেকে কাজ করেন, হোয়াটস দ্য ডিফারেন্স? সো আপনার কি মনে হয় যে এখানে ডিফারেন্সটা আপনি কি দেখতে পাচ্ছেন? ওভারঅল ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ হয়তো বলতে গেলে অনেক কিছুতেই ফাংশনাল সিমিলারিটি থাকতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াইজ বেশ কিছু ডিফারেন্স আছে বলে আমি মনে করি। যেখানে আমরা একটা ট্রেডিশনাল এইচআর ফেজে আমরা চিন্তা করি যে শুধুমাত্র কোম্পানির গোল অ্যান্ড অবজেক্টিভ কি, তার সাথে অন্যান্য ডিপার্টমেন্টকে হচ্ছে আমরা কমন গ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা করি। অলসো যদি আমি পলিসির কথাই বলি বা প্রসেস ডেভেলপমেন্টের কথাই বলি, কিন্তু টেক এইচআর সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা তারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে তারা আমরা অলরেডি জানি আমাদের গোল কি, কোন প্রোডাক্ট আমরা ডেভেলপ করতেছি, কখন আমাদের রিলিজ আছে। তো যত ধরনের কাজকর্ম হোক না কেন এখানে, সেটা এইচআর করুক বা ফাইন্যান্স করুক, আমরা সবসময় চিন্তা করি আমাদের ডেভেলপার যারা আছে তাদের অবজেক্টিভ বা কোন কাজটা করলে সবচেয়ে তাদের জন্য ফ্রুটফুল হবে বা তাদেরকে আমরা কিভাবে ম্যাক্সিমাম কমফোর্টটা দিতে পারবো সেই গ্রাউন্ডে এসে চিন্তা করি। এখানে আসলে রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমাদের যত ধরনের আদার ফাংশনে আমি বলি, এলএনডি বলি, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলি, সবকিছুই আসলে কিছুটা ডিফারেন্ট। আমি বলবো এফএমসিজি বা হচ্ছে আদার যে ইন্ডাস্ট্রি আছে, টেক হোক, এনডিএফআই হোক, সবকিছু থেকে আসলে ডিফারেন্ট। মোস্টলি আমি যদি আমাদের ফ্র্যাঙ্ক বলা হোক বা আগের যেই বড় কোম্পানিগুলো আছে, টেক কোম্পানিগুলো আছে, তাদেরকেও যদি আমি দেখি, অনেক কোম্পানিতে হয়তো এভাবে এস্টাবলিশড এইচআরও নেই, বাট দ্য ওয়ার্ক দে আর ডুইং ইজ বেসিক্যালি সেম। যেভাবে হোক আমাদের যারা টেকে কাজ করছে বা যারা ডেভেলপার আছেন, তো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন, কীভাবে তাদেরকে ম্যাক্সিমাম কমফোর্ট দেওয়া যায়, তাদের যেই কাজ সেটা যাতে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। সো আই গেস এই সমস্ত দিক থেকে আসলে ট্র্যাডিশনাল এইচআর এর সাথে টেক এইচআর বেশ কিছু ডিফারেন্স আছে। আমি হয়তো এখানে একটা পয়েন্ট অ্যাড করবো যে একটা মানে সবচেয়ে বড় ডিফারেন্স অথবা এই জায়গাটাতে হবে যে নর্মাল এইচআররা, নর্মাল এইচআর বলতে আমি নর্মাল ইন্ডাস্ট্রি এইচআর মানে নন টেক এইচআরকে বলতেছি, যে তারা আসলে একটা ডাইভার্সিফাইড এজ রেঞ্জ হ্যান্ডেল করে, হ্যাঁ, ফ্রম 20 to 60 আই গেস। বাট যারা টেকে এইচআররা কাজ করতেছে তারা কিন্তু আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে ইয়াং ওয়ার্কফোর্স তারাই হ্যান্ডেল করতেছে। ভাই এই পয়েন্টে আমার অনেক কিছু বলার আছে, বাট আমরা আসবো কিছুক্ষণের মধ্যে। আমরা জাওয়াদ ভাইয়ের কাছে চলে যাই। তো জাওয়াদ ভাই, আপনার কাছে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। সেটা হচ্ছে যে সো হায়ারিং এর একটা পার্টিকুলার পার্ট হচ্ছে যে ইন্টারভিউ নেওয়া বা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যাসেস করা। সো ক্যান্ডিডেট এই অ্যাসেসমেন্টের সময় সবাই সাধারণত বলে যে কোন জিনিসগুলো থাকলে আপনাকে হায়ার করা হবে। ভাই তো শেফালোতে আছেন, তো আপনাদের সম্ভবত অলমোস্ট 250+ টিম মেম্বার রাইট নাও, সো ইউর মানে অলওয়েজ হায়ারিং মোর এন্ড মোর পিপল। তো আপনার মতে কোন রেড ফ্ল্যাগ গুলা যদি আপনি ইন্টারভিউ প্রসেসে মানে এন্টায়ার প্রসেসের মধ্যে কখনো দেখেন একজন ক্যান্ডিডেটের মধ্যে আছেন, আপনি ইনস্ট্যান্টলি তাকে মার্ক করে ফেলেন যে না, দিস এ বিগ রেড ফ্ল্যাগ? এই জিনিসটা আমার মনে হয় যদি যারা অডিয়েন্স আছে তারা যদি শুনতে পারতো, তাহলে অন্তত আপনার পয়েন্ট অফ ভিউতে তারা টের পাইতো, এবং আমার মনে হয় যে সবাই আপনারা এগ্রি করবেন সেই পয়েন্টে। সো ভাই, আপনি যদি একটু কিছু রেড ফ্ল্যাগ আমাদেরকে বলতেন। সো জিনিসটা হচ্ছে রেড ফ্ল্যাগস আইডেন্টিফাই করাটা কিন্তু শুরু হয়
as soon as the candidate applies for the job. So এমন না যে আমি সামনাসামনি কথা বলার পরে I'm identifying red flags, শুরু হয়ে যায় from the CV that I see. এখন আপনার সিভিতে কি কোনো এরর আছে কিনা, আপনি কত গুছায় সিভিটা বানাইছেন, রাইট? আপনি যদি এখন সিভিটা বেশি অগোছালো থাকে, I would assume আপনি as a person অনেক disorganized, রাইট? আপনি যদি, and that's a red flag, right? কিন্তু একটা জিনিস আমি আগে বলিনি যে আমরা as recruiters কিন্তু আমরা পয়েন্টস খুঁজি যে কোন পয়েন্টের জন্য আমরা তাকে হায়ার করব। Filtering them out is a secondary activity for us. আমরা আইডেন্টিফাই করি যে ভালো ক্যান্ডিডেট কোনটা, আমরা কিন্তু মানে খারাপ ক্যান্ডিডেট কোনটা, আমরা বলি ভালো ক্যান্ডিডেট কোনটা, তার উপর ডিপেন্ড করে আমরা ফিল্টার করি, রাইট? সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। আমরা সিভি স্ক্রিনিং করলাম, তারপরে তো আমরা ইউজুয়ালি ফোন দিয়ে উই সেট আ টেকনিক্যাল টেস্ট ডেট। আমরা যদি সেফাল স্পেসিফিক বলি, ফার্স্ট রাউন্ড উড বি টেকনিক্যাল টেস্ট। হ্যাঁ, অন্যান্য কোম্পানিতে ইট ভ্যারিজ, অন্যান্য কোম্পানিতে HR রাউন্ড ক্যান বি দ্য ফার্স্ট ওয়ান, বা একটা গ্রুপ ডিসকাশন ক্যান বি আ ফার্স্ট রাউন্ড, রাইট? সো যখন আমি ফোন দিই, আপনি ফোন দিয়ে হ্যালোটা কেমনে বলতেছেন, যে হ্যাঁ হ্যালো, রাইট? দ্য টোন ইন উইচ ইউ আর স্পিকিং। যেমন আমি রিসেন্টলি মানে হায়ারিং এর উপরে কিছু কাজ করতেছি, হ্যাঁ হ্যালো কে বলছেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো কে, right? So how are you speaking to someone that you don't know? That also is a red flag, right? Right? কারণ আপনার সাথে যখন কাজ করবে, you have to work with your seniors, you have to work with your juniors, you have to work with your clients, you have to work with people that you don't know. People ফিউচারে গিয়ে আপনার কাজে আসতে পারে, কাজ করতে হতে পারে। এখন মেবি আপনি কাজ করছেন না, বাট ইউ হ্যাভ টু মেইনটেইন আ গুড রিলেশনশিপ, রাইট? ওই হ্যালো থেকে শুরু করে তারপরে গোয়িং ফরওয়ার্ড। সো কালচারাল যে ব্যাপারটা, ওটা কিন্তু আমরা টেকনিক্যাল রাউন্ডেও মার্ক করা হয় এবং বিহেভিয়ারাল রাউন্ডেও মার্ক করা হয়, রাইট? সো টেকনিক্যাল রাউন্ডে অনেকে মনে করতে পারে আমরা তো টেকনিক্যাল জিনিসপাতি উপর ফোকাস করতেছি, and that is true. Major part of the technical round is to identify technical competencies. কিন্তু আপনি যখন ধর ইন্টারভিউ বোর্ডে হাউ ইউ অ্যান্সার, আপনি কি অ্যারোগেন্টলি অ্যান্সার করতেছেন, এটা একটা ঠিক পয়েন্ট বলছেন, বা আপনি কি আর ইউ ওপেন টু ক্রিটিসিজম? হ্যাঁ, তো হতে পারে ইউ আর রাইট, কিন্তু আপনি আপনাকে বাজারে দেখতেছি যে না ইউ আর রং, তখন আপনি কিভাবে রিয়াক্ট করেন? হ্যাঁ, that is also মানে red flag if you're not handling it properly. এখন of course different experience এর লোকদের কাছ থেকে আমাদের expectation different. আপনি যদি এখন সিনিয়র হয়ে থাকেন বা আপনি যদি টিম লিড পজিশনের জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন, তখন একরকম রেড ফ্ল্যাগস আমরা দেখবো। আবার দেখবো যদি আপনারা ফ্রেশার, হ্যাঁ, বা মিড লেভেলে, তখন রেড ফ্ল্যাগস একটু ডিফারেন্ট হবে, রাইট? সো মেজর রেড ফ্ল্যাগস হচ্ছে আপনি কি ঠিক মতো কথা বলতে পারতেছেন কিনা, আর ইউ এবল টু ক্যারি ইয়োরসেলফ, আর ইউ এবল টু কমিউনিকেট প্রপারলি। হ্যাঁ, আপনি যদি ভুল হন, how do you react to it, right? আপনি যদি ঠিক হয়েও আপনি বলি আপনি ভুল, how do you react to it? So these are some of the red flags that we identify. আর of course technical পার্টটা পার করার পরে অত কালচারাল এন্ড বিহেভিয়ারাল, হ্যাঁ, আপনার ভিতরে কি ওই টিম লিড ভাবটা আছে কিনা, নাকি আর ইউ মোর অফ আ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর, এগুলো আমরা আইডেন্টিফাই করি, রাইট? সো ওভারঅল উই ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট যে খারাপ ক্যান্ডিডেটকে, উই ট্রাই টু ফাইন্ড আউট ভালো ক্যান্ডিডেটকে, তারপর থেকে উই ডু দ্য ফিল্টারিং। ভাই এখানে আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কেন টেকনিক্যাল রাউন্ড আগে, মানে কালচারাল রাউন্ড কেন আগে না আপনাদের ক্ষেত্রে? সো টেকনিক্যাল রাউন্ড কিন্তু ইটস আ টু পার্ট টেকনিক্যাল রাউন্ড। একটা হচ্ছে টেকনিক্যাল টেস্ট, তারপরটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ, রাইট? এখন আপনি যদি টেকনিক্যালে খারাপ করেন, আপনি কালচারাল ইন্টারভিউ যেতে পারবেন না। কালচারে খারাপ করলে আপনি টেকনিক্যাল ইন্টারভিউ যেতে পারবেন না, এন্ড দে আর বোথ কোরিলেটেড টু ইচ আদার। আমরা টেকনিক্যাল টেস্টটা আগে নেই, কারণ একটা মানুষের টেকনিক্যাল অ্যাবিলিটিটা আমরা আগে জাজ করতে চাই, রাইট? টেকনিক্যাল অ্যাবিলিটি গ্রো করা ইজ মোর ডিফিকাল্ট দ্যান ইয়োর বিহেভিয়ারাল বা কালচারাল অ্যাসপেক্টস। আপনি যখন একটা কোম্পানিতে 3 বছর 4 বছর ধরে কাজ করতেছেন, আপনার বিহেভিয়ারটা কোম্পানির মতো হয়ে যাবে, কিন্তু টু গেট ইনটু দ্য কোম্পানি ইউ নিড আ সার্টেন সেট অফ টেকনিক্যাল স্কিলস ফার্স্ট। সো মানে এটাও আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার ভাইয়া। আমি তুষার ভাইয়ের কাছে এখন চলে যাবো যে আমাদের বাংলাদেশে যদি আমরা মোটা দাগে চিন্তা করি, 1,500 থেকে 2,000-এর কাছাকাছি টেক কোম্পানি আছে, যার মধ্যে হয়তো বা 300 to 400 ভেরি অ্যাক্টিভ রাইট নাও। সো সেই 300 to 400 এর মধ্যেও আপনি খেয়াল করতেছেন ভাইয়া পলিসি লেভেলে কত ডিফারেন্স, যেখানে হয়তো বা আপনি যদি ফার্মাসিউটিক্যালসে তাকান বা এডুকেশনাল ইন্ডাস্ট্রিতে তাকান, তখন দেখবেন তাদের মধ্যে কিন্তু অনেক মিল আছে। সো ভাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে এই জায়গাটাতে এইচআররা কিভাবে এমপ্লয়ি এক্সপেকটেশন হ্যান্ডেল করবে, এই একটা পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যে ম্যানেজমেন্টকে কিভাবে বুঝাইতে হবে। প্রথমে আমাদের যেহেতু আমি এখনো বলি যে টেক ইন্ডাস্ট্রি অ্যামাচুর ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ এইচআর প্র্যাকটিসেস, ইন টার্মস অফ স্ট্রাকচার, এখন আর ওরকম স্ট্রাকচার হয়ে ওঠেনি। আর টেকে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের আসলে এই স্ট্রাকচারটা সেট করতে হবে, এবং হচ্ছে যে এটা যদি আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ নাও করতে পারি, আই থিঙ্ক কোম্পানিগুলো যেটা সেট করে নেয় যে ওকে আমি একজনকে হয়তো বা একজন ফ্রেশ সফটওয়্যার মাত্র কম্পিউটার সায়েন্স থেকে পাস করে বের হয়েছে, তাহলে আমি তাকে কী ডেজিগনেশন দিব?
অনেক ছোট কোম্পানি আছে যে একজন ফ্রেশ গ্রাজুয়েটকে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে ফেলছে, কিন্তু তারপর যারা একটু ম্যাচুর বা একটু বড় কোম্পানি ওরা আবার সেটা করতে যাচ্ছে না, ওরা হয়তো অ্যাসোসিয়েট বলতেছে অথবা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতেছে। তো এই জায়গাটাতে কিন্তু আমরা একই পেজে নাই। তো এতে করে হয় কি, সেম যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো 1 বছর এক্সপিরিয়েন্স আমি যখন আমার কোম্পানিতে নিব, আমি তো ওকে নিব না, কারণ আমি ওই লেভেলে আমার সেখানে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখন হচ্ছে যে ওর এক্সপেকটেশন থাকে যে না, ও অ্যাটলিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আসতে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমরা আসলে একই পেজে নাই। সো আমাদের এটা আগে একটি স্ট্রাকচার ঠিক করতে হবে। আই থিঙ্ক প্রত্যেকটা কোম্পানির এইচআর বা হচ্ছে যে অ্যাজ এ কোম্পানি ম্যানেজমেন্টের দায়িত্বটা আছে যে একটা স্ট্রাকচার বেঞ্চমার্ক ঠিক করে ফেলা, যে আসলে আমি কোন লেভেলকে কোন ডেজিগনেশন দিব। হ্যাঁ, এবং এই স্ট্রাকচারটা আমার এমপ্লয়ীদের মধ্যে কমিউনিকেট করতে হবে যে ওকে, আমি যখন জয়েন করছি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে, আমি একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি অ্যাসোসিয়েট হচ্ছি, আমি হয়তো একটা সার্টেন টাইম এক্সপিরিয়েন্স বা সার্টেন ল্যাঙ্গুয়েজ বা সার্টেন লেভেল অফ স্কিল আপ হওয়ার পরে হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, বা আবার কত বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কাজ করলে দেন আমি হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, তারপরে আমি কখন আমি স্টাফ ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, কখন আমি হচ্ছে যে আর্কিটেক্ট হব। সো there should be a defined structure অর্গানাইজেশনে। এটা থাকলে বোধ এটা ম্যানেজমেন্টের জন্য মানে এটা কাজটা ইজি হয়ে যায়, এটা এইচআর এর জন্য ইজি হয়ে যায়, এটা এমপ্লয়ীদের জন্য একটা রোড ম্যাপ পেয়ে যায়। সে একটা কোম্পানিতে ঢুকলে সে জানতে পারে যে ওকে, আমার কোম্পানির স্ট্রাকচারগুলো এভাবে যাবে, তো আমি এখানে থাকলে আমার হচ্ছে ক্যারিয়ারটা এভাবে গ্রো করবে। তো এই জায়গাটাতে আমাদের আসলে সব অর্গানাইজেশনগুলো বা আমরা যারা সাবজেক্টের কোম্পানিগুলো আছে আমাদের এই জায়গাটাতে ফোকাস করতে হবে যে না, আমরা একটা স্ট্রাকচার থাকবে, আমরা স্ট্রাকচারটা ফলো করবো, সেটা আমরা কমিউনিকেট করবো। আসলে এই জন্যই তো আমাদের কমিউনিটি, যাতে আমরা এই নলেজগুলো শেয়ার করতে পারি যে আসলে কিভাবে আমরা একটা বেঞ্চমার্কে আসতে পারি। সো থ্যাংক ইউ তুষার ভাই আনসারটার জন্য। এরপর আমরা চলে আসি তাসনিম আপুর কাছে। তো ভাইয়া তো কিছু প্রসেসের কথা বললেন, এবং প্রসেস যেহেতু চলে আসছে সেক্ষেত্রে সাথে সাথে সফটওয়্যার চলে আসে। যেহেতু আমরা টেকে কাজ করি, আমরা সব জায়গায় সফটওয়্যার ইন্ট্রোডিউস করতে খুব পছন্দ করি। সো আপনার কি মনে হয় যে কি ধরনের টুল ইউজ করলে হায়ারিং প্রসেসটা আরো বেটার হতে পারে ফর বোথ এমপ্লয়ি এন্ড ফর বোথ এমপ্লয়ার? থ্যাংক ইউ। এখানে দেখা যাচ্ছে যে অবশ্যই কিছু কোম্পানিজ নিজের সফটওয়্যার ইউজ করছে বা থার্ড পার্টি সুট বা যেটা রোবাস্ট একটা কমপ্লিট সলিউশন ইউজ করছে, বাট দেখা যায় যে যেই ছোট কোম্পানিজগুলো থাকে যারা এরকম সুট একেবারে ইউজ করতে পারবে না, তারা যেটা করতে পারে যে যেই ক্ষেত্রে ভালো ভালো সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে পিক করতে পারে। সাপোজ যখন আমি সিভি স্ক্রিন করছি বা সিভি মানে রিসিভ করছি, তখন হয়তো আমি ফ্রেশ টিমের মতো একটা সফটওয়্যার ইউজ করতে পারি। দেন হয়তোবা যখন আমি অ্যাসাইনমেন্ট পিক করব, তখন আমি হয়তোবা গুগল ফর্ম দিয়ে অ্যাসাইনমেন্টটা পিক করতে পারি, আলটিমেটলি এটা শিটে চলে আসলো। ইন্টারভিউ এর আগে আমি যদি ভিডিও অ্যাসাইনমেন্ট নেই, অনেক সময় অনেক রোলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয় যে না, আমি হয়তো একটা এইচআরই হায়ার করছি, সো হয়তো আমাকে একটা ভিডিও ইন্টারভিউ নিতে হবে, তখন এ ধরনের টুলসগুলো বেশ কাজে লাগে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন প্রিমিয়াম বেশ ভালো কাজ করে। আই ফাউন্ড ইট ভেরি হেল্পফুল যে মিড লেভেলের রিক্রুটমেন্টগুলোর জন্য। সো আমার মনে হয় যেহেতু কমপ্লিট সলিউশন ইউজ করার মতো যদি সুযোগ না থাকে, সেক্ষেত্রে বেস্ট সফটওয়্যারগুলোকে পিক করে তাদের মতো করে একটা কমপ্লিট সলিউশন বানিয়ে নেওয়া যায়। সো রাইট নাও আমরা আবার একটু জাওয়াদ ভাইয়ের কাছে যাব। ভাইয়া, একটা জিনিস টেকে দেখা যায় প্রচুর যে মাঝে মাঝে একজন টিম মেম্বার তার পার্টিকুলার রোলে এমন একটা জায়গায় পৌঁছাইছে যেখানে তার মানে আর ভার্টিক্যাল প্রমোশনের আর সুযোগ থাকতেছে না, বা ভার্টিক্যাল গ্রোথের সুযোগ থাকতেছে না। আপনি গ্রোথ বা প্রমোশন যেটাই বলেন, তো তখন তো ভার্টিক্যাল কোনো গ্রোথের সুযোগ নাই, লিমিটেড হয়ে যাচ্ছে। তো আপনি কি মনে করেন এই জায়গাটাতে এইচআরদের কি করা উচিত? So এখন when you're thinking about growth, that's one thing. When you're thinking about promotions, that's another thing, right? Not necessarily growth means promotion, but not necessarily promotion means you have grown, right? So এখন when it comes to Bangladesh's perspective, tech companies are still in a very growing stage. অনেক সময় দেখা যায় company is very flat. So when it's very flat, ওখানে কিন্তু প্রমোশনের চান্সেস কম, গ্রোথের চান্সেস বেশি। কারণ গ্রোথ ইন আ সেন্স আপনি আপনার স্পেসিফিক স্কিল সেটটাকে গ্রো করতেছেন। আপনি এখন আগে রিঅ্যাক্ট পারতেন, আপনি এখন রিঅ্যাক্টে গ্রো করে ফেলে আপনি এখন অ্যাঙ্গুলারে শিফট করছেন। দ্যাট ইজ গ্রোথ, রাইট? ভার্টিক্যাল গ্রোথ হচ্ছে, রাইট? ইউ আর বিকামিং আ স্পেশালিস্ট ইন আ পার্টিকুলার ফিল্ড, রাইট? এখন যেহেতু উই আর অ্যাজ an industry, as a company, we're growing. এখন we have brought in a bit more structure, so you know what is your growth. প্রমোশন কি হলে আপনার প্রমোশন হবে, কি না হলে আপনি আটকে থাকবেন, রাইট? সো আগে যেমন ভাই যেটা বলতেছিলেন যে আগে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিম লিড, দ্যাটস ইট, রাইট? মাঝখানে কোনো ভ্যারিয়েশন নাই। আপনি 5 বছর হলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি 1 বছর হলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? রিগার্ডলেস অফ ইউর স্কিল সেট। এখন what we have brought in is we have clearly defined levels. You join in as a trainee, which is basically an intern, and then you grow up to be a senior solutions architect,
and this is a journey of at least 20 years. Right, so আপনি জানেন 20 বছরের আপনার জার্নি এই কোম্পানিতে কি হবে, আপনি জানেন কোন লেভেলের কেপিআই কি, কোন লেভেলের স্কিল সেট আপনার কি থাকতে হবে, এবং কোন লেভেলে কি হলে আপনার প্রমোশন হবে, রাইট? প্লাস হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে আপনি টিম লিডিং পজিশন চান না, আপনি চান আপনি একা কাজ করবেন, হ্যাঁ ওটারও একটা উই হ্যাভ আ ডিভিশন, রাইট? যে আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত সবার সেম, তারপরে গিয়ে সাম গোজ ইনটু টিম লিড বা পিপল ম্যানেজমেন্ট রোলস, সাম গো টু আইসি রোল, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর রোলস, রাইট? এই জিনিসগুলো ইজ কমপ্লিটলি ট্রান্সপারেন্ট টু এভরিবডি ওয়ার্কিং ইন আওয়ার অর্গানাইজেশন। হ্যাঁ, এখন অনেক অর্গানাইজেশন আসে যে ভাই আমি তো সিটিও হয়ে গেছি, তারপরে এখন কই যাবো? হ্যাঁ, so actually that's a very difficult question. You're a CTO now, where else do you see yourself? এখন আপনি আপনার ওই vertical vertical গ্রোথটা এখন আর নাই, so you horizontally grow. আপনি এখন আগে একটা স্ট্যাকের সিটিও ছিলেন, এখন আরো স্ট্যাকের সিটিও হন, so that's the way forward I think. খুব সুন্দর লাগলো ভাইয়ের পয়েন্টটা শুনে। এখানে আমার ছোট ছোট দুইটা ফলো আপ কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি কিছু কেপিআই এর কথা বলছেন, যে 20 বছরে সে কি হবে না হবে সবকিছুর কেপিআই এবং প্রসেস ডিফাইন করা, বাট টেক ইন্ডাস্ট্রি তো ভাই থিংস আর চেঞ্জিং এভরি মান্থ, সো মানে আপনি কিভাবে আজকে থেকে 15 বছর পর বা 12 বছর পরে তার কেপিআইটা এখনই ডিফাইন করতেছেন? দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 1। আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে যারা ধরেন অন্যান্য কোম্পানি এই ব্যাপারে একটু রিসার্চ করতে চায়, তাকে আপনি কোন বই অথবা কোন জার্নাল বা কি পড়তে বলবেন যাতে সেও আপনার মতন এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে? রাইট, সো এখানে একটা জিনিস হচ্ছে you can be on your 5th year but someone else is on their 15th year, right? So we have to define it for everybody. এখন একটা জিনিস বললেন যে স্কিল সেট তো পাল্টায় ওভার দ্য ইয়ার্স। এখন এই কেপিআইসটা আর নট অ্যাকচুয়ালি আপনি জাভাস্ক্রিপ্ট পারেন না পাইথন পারেন, ইটস আপনার কি করতে হইতে হবে। আপনি এই স্কিল সেটটা ইউজ করে আপনি আপনার প্রজেক্ট ডেলিভারি করবেন উইদিন দিস টাইমলাইন, রাইট? সো ইটস নট অ্যাবাউট যে আপনি কোন স্কিল মানে কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন বা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ইটস মোর লাইক এটা ইউজ করে আপনি কি অ্যাচিভ করতে পারেন, রাইট? সো আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, এখন প্রজেক্টে যে কোনো ফ্রেমওয়ার্কের বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে হতে পারে, কিন্তু আলটিমেটলি হোয়াট আর ইউ ডুইং, রাইট? আপনি কি এটা টাইমলি অ্যাচিভ করতে পারতেছেন কিনা, আপনার কলিগরা আপনার ব্যাপারে কি বলতেছে, বিকজ when we take feedbacks we take 360-degree feedbacks, right? আপনি আপনার কলিগকেও ফিডব্যাক দিচ্ছেন, আপনার বসকেও ফিডব্যাক দিচ্ছেন, এবং ক্লায়েন্টও ফিডব্যাক দিচ্ছে, আপনার সাবঅর্ডিনেট বা আপনার জুনিয়র কলিগও আপনাকে ফিডব্যাক দিচ্ছে, রাইট? সো এই জিনিসগুলা কম্পাইল করে তারপর উই ব্রিং ইন চার্জ কি কি অ্যাচিভ করতে হবে, রাইট? ইটস নট লাইক যে আমার কি আমি এআই এর ChatGPT এর মাস্টার, হ্যাঁ তার মানে প্রমোশন না। আপনি এআই অ্যাজ আ হোল ইউজ করে কতটুকু কাজটা মানে আগে নিয়ে যেতে পারে। না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, খুব সুন্দর কিছু ইনসাইট পাওয়া যাচ্ছে, মানে আমি অলরেডি ভ্যালু দেখতেছি যে আমাদের এই প্যানেলের মধ্যে। সো আমরা একেবারে শেষে চলে আসছি ভাইয়া, একদম শেষ কোশ্চেনটা আমরা তুষার ভাইয়ের মাধ্যমে শেষ করব। তুষার ভাই, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে যে আবারও অন্য ইন্ডাস্ট্রির সাথে কথা বলবো, যে অন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যেমন একটা খুব স্ট্রং কমিউনিটি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই, যে হয়তো বা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কেউ কোনো একটা ইস্যু ক্রিয়েট করে সে হেলথ কেয়ারে যেতে পারবে না, বিকজ দে আর অল কানেক্টেড। ভিক্টর আগে কথা বলতেছিল যে আই ক্যান ফাইন্ড ইট আউট, গ্যাপ আসতে যে আই ফাইন্ড ইট আউট। বাট দেখা যাচ্ছে যে যেহেতু টেক ইন্ডাস্ট্রিতে সেই কমিউনিটিটা এখনো ডেভেলপ করে নাই, এটাকে আপনি ভাই কিভাবে দেখতেছেন? প্রথমে যদি বলি আসলে এটা কেন হচ্ছে, প্রথমে আমি বলবো যে প্রথম রিজন হচ্ছে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আই থিঙ্ক আমাদের একটা লেভেল লো আছে বাংলাদেশ লেভেল লো। সো লেভেল লোতে ক্লিয়ারলি বলা আছে যে আমি যদি একটা কোম্পানি থেকে আমার রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স না হয়, অন্য একটা কোম্পানি ওই অ্যাকসেপ্টেন্স রেজিগনেশন ছাড়া আমাকে জয়েন করাতে পারবে না, এটা স্ট্রিক্টলি বলা আছে। বাট যদি ওই কোম্পানি জয়েন করায় কাউকে যে উইদাউট অ্যাকসেপ্টেন্স অফ রেজিগনেশন ফ্রম প্রিভিয়াস কোম্পানি, তাহলে কিন্তু যে প্রিভিয়াস কোম্পানিতে ওই কলিগ ছিল সে কিন্তু চাইলে ওই এমপ্লয়ি এবং যে নতুন এমপ্লয়ার দুজনের এগেইনস্টে কিন্তু সে লিগাল অ্যাকশন নিতে পারে। সো এইটা আমরা অনেক হয়তো জানি না যে এটা লিগাল অ্যাকশন নিতে পারে, হয়তো জানি না দেখে হয়তো যে কোম্পানিতে যাচ্ছে সেও নিচ্ছে না এই জন্য, বাট এটা যেহেতু সবাই সাফার করতেছে এটা চলে আসবে। সো এই জন্য আমি যখন একজন কলিগ হায়ার করবো, আমিও হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেখে নিব যে প্রিভিয়াস কোম্পানি থেকে সে এক্সপেরিয়েন্সটা নিয়ে আসছে কিনা, বা সে হচ্ছে যে গুড নোটে আসছে কিনা। আর আমি সবসময় ক্যান্ডিডেটদেরকে আমরা এনকারেজ করি, আমরা যখন কাউকে হায়ার করি বলি যে আপনি অবশ্যই আপনার প্রিভিয়াস কোম্পানি থেকে গুড নোটে আসেন, যে একটা ভালো রিলেশন মেনটেন করে আসেন। আরেকটা হলো যে ওই যে এক্সপিরিয়েন্স, যে আমি হয়তো বা দেখলাম যে আমার কোম্পানি থেকে একজন আমাকে না বলে একটা মেইল দিয়ে চলে গেছে, তখন আমি যখন ওই পজিশনটাই ফিল করব তখন আমি এনকারেজ করি না আপনি চলে আসেন, আপনি ওখানে একটা মেইল দিয়ে চলে আসেন। হ্যাঁ, এটা তখন আমি ঠিক যদি আমি সাফার করছি আমিও হচ্ছে এই কাজটা করতেছি। সো এটা আসলে আমাদের এই জায়গাটাতে এই অ্যাওয়ারনেসটা দরকার আছে, যেটা আমরা এটা করা যাবে না। এখানে আরেকটা বিষয় কাজ করে, সেটা হলো যে
আমি যেটা প্রথমে বলেছিলাম যে ছোট কোম্পানিগুলো আসলে ওরা স্ট্রাগল করে যে একটু সিনিয়র লেভেলের হচ্ছে যে লোক হায়ার করতে, তখন আসলে এই ইস্যুগুলো চলে আসে এখানে। আরেকটা রিজন আছে, আমাদের অনেক টেক কোম্পানি কোনো কোম্পানি কাউকে যখন জয়েন করায় কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, যেটা কিন্তু একদম গ্রস ভায়োলেশন আমি বলবো লেভেল লয়ের। সো আপনি যখন আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন না, যদি এমপ্লয়ি, আমি তখন একটা রেজিগনেশন লেটার দেওয়ার প্রয়োজন বোধ করছি না। সো আমার ওই প্র্যাকটিসটাকে করতে হবে। অ্যাজ এন এমপ্লয়ি হিসেবে আমার দায়িত্ব অনেক যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব, ওখানে আমি মেনশন করে দিব যে আমার কতদিন নোটিস পিরিয়ড দিতে হবে এবং আমার দায়িত্বগুলো আমি হ্যান্ড ওভার করে দিব। এগুলো একদম হচ্ছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো বলা থাকে, নোটিস পিরিয়ডটা এই জন্যই দেওয়া যাতে আমি আমার রেসপন্সিবিলিটিগুলো সুন্দরভাবে হ্যান্ড ওভার করে দিয়ে আসতে পারি। সো আমি মনে করি যে যদি আমরা অর্গানাইজেশনগুলো একটা প্র্যাকটিসটা শুরু করতে পারি, এটা যদি আমরা একদম আমাদের রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে এই ইস্যুগুলো আর ক্রিয়েট হবে না। এইগুলো ভেরি আনওয়ান্টেড, এটা বোথ অর্গানাইজেশনের জন্য এবং অ্যাজ এ এমপ্লয়ি, বোথ দুইটা পার্টি হচ্ছে এখানে সাফার করে এই জায়গাটার জন্য। মানে ভাই আসলে খুব নাইস এক পয়েন্ট ইন্ট্রোডিউস করছে যে আমি যদি কোম্পানি হিসেবে মানে পলিসি ফলো না করি, হাউ ডু আই এক্সপেক্ট এ টিম মেম্বার টু ফলো দোজ পলিসিস ফ্রম দেয়ার সাইড। তো শেষ করবো আমরা একটা নোট দিয়ে যে মার্কেটে স্বাভাবিকভাবে মানে প্রায় 1500+ কোম্পানিস আছে কারেন্টলি, এবং প্রতি বছরে প্রায় 20,000-এর কাছাকাছি নতুন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট মার্কেটে ঢুকতেছে। তো আপনি বুঝতেই পারতেছেন যে কোম্পানিসের পরিমাণ কম, গ্রাজুয়েটসের পরিমাণ বেশি ইন সাম কেসেস। সো এই নতুন যারা গ্রাজুয়েট আসতেছেন বা এক্সিস্টিং মার্কেটে যারা আছেন, তাদেরকে আমাদের মতে কোন একটা জিনিস একটা কোম্পানি থাকা উচিত যেটা দেখে সেই একজন ক্যান্ডিডেট তিনি যাতে ডিসাইড করতে পারে যে না, এই জিনিসটা যেহেতু তার মধ্যে আছে, তার মানে এই কোম্পানিতে আমার যাওয়া উচিত। সো আমরা জাওয়াদ ভাইকে দিয়ে শুরু করি যে একদম ছোট, যে এই একটা জিনিস যদি থাকে, ইউ শুড কনসিডার দিস কোম্পানি। কি মনে হয়? I think the best matrix to look at is ওই কোম্পানিতে মানুষ কত বছর ধরে থাকে in average। আপনি যদি দেখেন যে একটা কোম্পানিতে মানুষ 2 বছর 3 বছর পর চলে যাচ্ছে, নতুন মানুষ আসতেছে, আপনি ডিসিশন নেবেন একভাবে, if that is what you want, that's fine। হ্যাঁ, আর যদি দেখেন যে একটা কোম্পানিতে আপনি 10 বছর 12 বছর 15 বছর পুরনো এমপ্লয়িরা আছে, যাতে গ্রোথ হয়েছে ফ্রম ট্রেনি টু সিনিয়র লেভেলস, I think that is a sign of a healthy company। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই, আপনি কি বলবেন? বেশ অনেকদিন ধরে আছে, সাম যাদের পয়েন্টের সাথে অ্যাড করবো যে আসলে ওয়ার্ড অফ মাউথ, তারা আসলে কোম্পানির ব্যাপারে ভালো কথা বলছে, এবং পসিবলি হলে ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে ইনফরমেশন নেওয়া। কেউ র্যান্ডমলি কোথাও লিখে দিল কিছু, আমি সেটা পরে হচ্ছে লিখে নিলাম না, ইট শুড নট বি। তাদের থেকে হচ্ছে জানো অ্যাবাউট কালচার অ্যান্ড গ্রোথ প্রসপেক্ট। তাসনিমাপুর কি মনে করো? আচ্ছা, আমি এক স্টেপ পরেরটা বলবো যে জয়নিং এর সময় যখন কাউকে লেটারটা দেওয়া হয়, যেমন ভাই বলছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রপার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তখন একজন এমপ্লয়ের আসলে স্যালারি বা রেমুনারেশনটা তো সে অবশ্যই চেক করবে, দ্যাট ইজ দ্য নেগোসিয়েশন পয়েন্ট, ঠিক আছে। বাট এছাড়া প্রপার AL, CL, ML বা আপনার নোটিস পিরিয়ড, এভরি পলিসিস সবকিছু ঠিক আছে নাকি, এটা আপনি বুঝে নেন। আপনি ঢোকার আগে এই বিষয়টা ক্রস চেক করে নেন যে আমি বুঝতে পারছি না, আপনি আমাকে জানান, যে এটা একটা ট্রান্সপারেন্সির খুব দরকার আছে। তাহলে আমার মনে হয় বোধ হাইয়ার পয়েন্ট বা কনসার্ন যেটা, সেটাও মিটিগেট হবে। একটা এমপ্লয়ি আসলে কখনোই একটা মানে বাজে পরিস্থিতিতে পড়বে না আর কি। তুষার ভাই, আপনি শেষ পয়েন্ট, একটা পয়েন্ট। তিনজনের হচ্ছে খুব 3টে ইম্পর্টেন্ট আসপেক্ট অলরেডি কভার করে ফেলছে। আমি একটা বলবো যে আসলে কোম্পানিটা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কারণ আমরা দেখি যে অনেক স্টার্ট আপ শুরু হচ্ছে, আবার কিছুদিনের মধ্যে স্টার্টআপটা বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো ফান্ড কোথাও স্পন্সরশিপ আছে, ফান্ড নিয়ে কাজ করছে, ফান্ড শেষ, কোম্পানি শেষ। এটা যেহেতু আমাদের নাম্বার অফ কোম্পানি অনেক বেশি আইটিতে, এবং কোম্পানি শুরু করাও সহজ এবং খুব সহজ, এটা আবার কোম্পানির হিসেবে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে কোনো ফ্রেশার হোক বা যেই হোক, এক্সপিরিয়েন্স হোক, তারা আসলে বোঝা উচিত যে কোম্পানি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, প্রোডাক্টটা কি, আমি কি ক্লায়েন্ট বেস কাজ করছি বা প্রোডাক্ট বেস কাজ করছি, সেটা অ্যাসেস করে নেওয়া। তাহলে সে এখানে একটা জিনিস বুঝতে পারবে যে আসলে কোম্পানিটা হাউ লং সাস্টেইন করবে। বিশেষ করে যারা স্টার্ট আপ কোম্পানির কথা বলবো, যারা অলরেডি বড় কোম্পানি স্টাবলিশ, তাদের সম্পর্কে আসলে এটা দরকার নেই। তাদের সম্পর্কে জাওয়াদ ভাই যেটা বললো এটা যে আমি লিঙ্কডইনে দেখতে পারি, আমি ট্রেন্ডটা দেখতে পারি যে এমপ্লয়িরা কতদিন থাকছে। বাট স্টার্ট আপে জয়েন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কশাস থাকতে হয় আমি মনে করি। যে আমার যদি পয়েন্ট বলতে হয়, আমার মনে হয় বলা লাগবে একটু আরিফ ভাইয়ের পয়েন্ট থেকে হয়তো আমি পিক করবো যে ইউ ফাইন্ড আউট দেয়ার এক্স এমপ্লয়িজ, হ্যাঁ, হুইচ ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট নাউডেজ, অ্যান্ড আপনি দেখেন যে তার সাথে কোম্পানির কারেন্ট রিলেশন কিরকম। সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেট্রিক্স ফ্রম মাই এন্ড, যে আপনার সাথে যদি আপনার এক্স টিম মেম্বারদের রিলেশন স্টিল নাও ভালো থাকে, রাইট, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানি পজিটিভ কোম্পানি। যাক, অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে, আপনাদেরকে সবাইকে আসার জন্য। আমরা আসলে আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। সো ভিউয়ার্স, যারা আমরা এই আজকের প্রোগ্রামটা দেখলাম,
আমরা এই প্রোগ্রামটা চেষ্টা করবো সবার সাথে শেয়ার করার, এবং নেক্সট প্রোগ্রামে যদি কোনো পার্টিকুলার টপিক নিয়ে আপনাদের মনে হয় আমাদের কথা বলা দরকার, সেই টপিকগুলো আমাদেরকে আপনি কমেন্টসে জানাতে পারেন। আপনার যদি কারো কাছ থেকে পার্টিকুলার কিছু জানার ইচ্ছা থাকে, আপনি তাকে লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। আই গেস ইউ গাইজ আর ওকে উইথ দ্যাট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, যারা HR অথবা যারা ম্যানেজমেন্টে আছেন, অথবা নতুন কোম্পানি আমরা ফর্ম করতেছি, নতুন স্টার্টআপ ফর্ম করতেছি, মাত্র 3 জন মেম্বার, 4 জন মেম্বার, উই আর নট শিওর অ্যাবাউট অল দ্য পলিসিস, যেটা ওনারা মেনশন করলেন, ওনাদের নাম আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইউ রিচ আউট টু দেম। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।